আসসালামু আলাইকুম। স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তাদের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে প্রথম অধ্যায় যাযাবর পাখিদের সন্ধানে এই অধ্যায়টি থেকে ষষ্ঠ সেশনের 10 থেকে 12 পৃষ্ঠায় যে প্রশ্নগুলো করা হয়েছে তা তোমরা কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দেব। সেশনের শুরুতেই বলা হয়েছে আগের সেশনের মানচিত্রের সঙ্গে পরিযায়ী পাখিদের ভ্রমণপথের চিত্র মিলিয়ে দেখো। এই পাখিরা কোন ধরনের অঞ্চল থেকে কোন ধরনের অঞ্চলে পরিযায়ন করে, বছরের কোন সময়ে এরা কোন ধরনের অঞ্চলে থাকে, বন্ধুদের সঙ্গে বসে আলোচনা করে মিলিয়ে দেখো। এখানে তোমাদেরকে বলা হয়েছে আগের সেশনের মানচিত্রের সঙ্গে পরিযায়ী পাখিদের ভ্রমণপথের চিত্র মিলিয়ে দেখতে হবে এবং পরিযায়ী পাখিরা কোন ধরনের অঞ্চল থেকে কোন ধরনের অঞ্চলে পরিযায়ন করে, বছরের কোন সময়ে এরা কোন ধরনের অঞ্চলে থাকে তা বন্ধুদের সঙ্গে বসে আলোচনা করতে হবে। এরপরে তোমাদেরকে বলা হয়েছে এখন প্রশ্ন হলো বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন স্থানে ভূমিরূপ ও আবহাওয়ার এই পার্থক্যের কারণ কি? দিন রাত বা ঋতু পরিবর্তনের সঙ্গে এর একটা সম্পর্ক আছে, বুঝতেই পারছো। এই প্রশ্নের উত্তর খুঁজতে তোমরা সূর্য ও তাকে ঘিরে পৃথিবীর ঘূর্ণনের একটা মডেল বানিয়ে পর্যবেক্ষণ করে দেখতে পারো কোন এলাকায় সূর্যের আলো কিভাবে পড়ে। শুরুতে তোমাদের আগেই তৈরি করে রাখা পৃথিবীর মডেলে প্রধান কয়েকটি ভৌগোলিক এলাকা বিভিন্ন রং দিয়ে চিহ্নিত করে নাও। এই এলাকাগুলোর কোনটার অক্ষাংশ কত তাও অনুমান করার চেষ্টা করো। এবার সূর্যের মডেল হিসেবে যে কোনো একটি আলোর উৎস ঠিক করে নাও। তোমরা আলোর উৎস হিসেবে মোমবাতি বা এলইডি ব্যবহার করতে পারো এবং তার চারপাশে তোমাদের পৃথিবীর মডেলটাকে ঘুরিয়ে দেখো। ঘূর্ণন পথের কোন অবস্থানে থাকাকালে পৃথিবীর কোন অঞ্চলে সূর্যের আলো কিভাবে পড়ছে। সূর্যকে ঘিরে পৃথিবীর ঘূর্ণনের পথ এবং এই ঘূর্ণনের ধরন বোঝার জন্য অনুসন্ধানী পাঠ বইয়ে সূর্য, পৃথিবী ও চাঁদ অধ্যায়ে সূর্যকে ঘিরে পৃথিবীর ঘূর্ণন অংশের সাহায্য নাও। পর্যবেক্ষণের ভিত্তিতে পরের ছকটি পূরণ করো। এখানে তোমাদেরকে বলা হয়েছে তোমরা পূর্ববর্তী সেশনে পৃথিবীর যে মডেলটি তৈরি করেছো সেই পৃথিবীর মডেলের মধ্যে বিভিন্ন ভৌগোলিক এলাকা বিভিন্ন রং দ্বারা চিহ্নিত করে নিবে। তারপর তোমাদেরকে বলা হয়েছে সূর্য ও তাকে ঘিরে পৃথিবীর ঘূর্ণনের একটা মডেল বানাতে হবে। এখানে সূর্যের মডেল হিসাবে মোমবাতি বা এলইডি ব্যবহার করতে বলা হয়েছে। তারপর তোমাদেরকে বলা হয়েছে সূর্যের চারপাশে তোমাদের বানানো পৃথিবীর মডেলটাকে ঘুরিয়ে দেখতে হবে এবং ঘূর্ণন পথের বিভিন্ন অবস্থানে পৃথিবীর কোন অঞ্চলে সূর্যের আলো কিভাবে পড়ছে তা পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। পর্যবেক্ষণের ভিত্তিতে পরের ছকটি পূরণ করতে বলা হয়েছে। তোমরা স্ক্রিনে পৃথিবী এবং সূর্যের যে মডেলটি দেখতে পাচ্ছ, তোমরা তোমাদের সহজলভ্য কোনো উপকরণ দিয়ে এই রকম একটি মডেল বানিয়ে নিবে এবং তারপর পর্যবেক্ষণ করে এর পরের পৃষ্ঠায় যে ছকটি রয়েছে তা পূরণ করবে। এই পরীক্ষণটি যাতে তোমরা খুব সহজে করতে পারো সেজন্য তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ে সূর্য, পৃথিবী ও চাঁদ অধ্যায়ে সূর্যকে ঘিরে পৃথিবীর ঘূর্ণন অংশে সাহায্য নিতে বলা হয়েছে। তাহলে তোমরা তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ের 85 থেকে 87 পৃষ্ঠায় পৃথিবীর কক্ষপথ ও অক্ষের পরিবর্তনের যে অংশটি রয়েছে তা ভালো করে পড়ে নেবে। এখানে এই ছকটিতে তোমরা বিভিন্ন ভৌগোলিক অঞ্চল দেখতে পাচ্ছ, যেমন উত্তর মেরু অঞ্চল, তুন্দ্রা অঞ্চল, তারপর রয়েছে মরুভূমি অঞ্চল, চিরহরিৎ বন, দক্ষিণ মেরু অঞ্চল। এখানে তোমরা 5টি ভৌগোলিক অঞ্চল দেখতে পাচ্ছ, কিন্তু আমরা পূর্ববর্তী ভিডিওতে 10টি ভৌগোলিক অঞ্চল সম্পর্কে জেনেছি। এই 10টি ভৌগোলিক অঞ্চলকে 10টি কালার দ্বারা পৃথক করা হয়েছে। এরপর তোমাদের বলা হয়েছে বছরের বিভিন্ন সময়ে সূর্যের আলো আপতিত হবার দিক, অর্থাৎ বছরের বিভিন্ন সময়ে এই ভৌগোলিক অঞ্চলগুলোতে সূর্যের আলো কিভাবে আপতিত হচ্ছে, খাড়াভাবে নাকি তির্যকভাবে, তা তোমরা পরীক্ষণের ভিত্তিতে তথ্য সংগ্রহ করে এই ছকটি পূরণ করবে। মনে করো এখানে আমাদের এই পৃথিবীতে এখানে একটি ভৌগোলিক অঞ্চল রয়েছে, আবার এখানে একটি ভৌগোলিক অঞ্চল রয়েছে। এখন বছরের কোনো একটি সময়ে সূর্যটির অবস্থান হচ্ছে এখানে। তাহলে এখন যদি তোমরা লক্ষ্য করো এইখানে যে ভৌগোলিক অঞ্চলটি রয়েছে এখানে সূর্যের আলো লম্বভাবে অর্থাৎ খাড়াভাবে আপতিত হচ্ছে, আবার এখানে যে ভৌগোলিক অঞ্চলটি রয়েছে এখানে সূর্যের আলো কিন্তু বাঁকাভাবে অর্থাৎ তির্যকভাবে আপতিত হচ্ছে।
তাই তোমরা নিজেরা পরীক্ষণের ভিত্তিতে এই তথ্যগুলো সংগ্রহ করে ছকটি পূরণ করবে। তারপরে রয়েছে দিনের দৈর্ঘ্য, অর্থাৎ বছরের বিভিন্ন সময়ে দিনের দৈর্ঘ্যটি কতটুকু। বছরের এই বিভিন্ন সময়ে শুধুই দিন থাকে, নাকি দিনের দৈর্ঘ্য রাতের চেয়ে বেশি হয়, নাকি রাতের দৈর্ঘ্য দিনের চেয়ে বেশি হয়, নাকি দিন ও রাতের দৈর্ঘ্য কাছাকাছি বা সমান থাকে, নাকি শুধুই রাত থাকে। এই তথ্যগুলো তোমরা পরীক্ষণের ভিত্তিতে সংগ্রহ করে তারপরে এই ছকটি পূরণ করবে। সূর্য এবং পৃথিবীর মডেলের ভিত্তিতে তোমরা এই তথ্যগুলো কিভাবে সংগ্রহ করবে তারপরে ছকটি পূরণ করবে তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পরীক্ষণটি সম্পন্ন করার জন্য এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছ এটির সাহায্য নেবে। এখানে আমি সূর্যের মডেল রূপে একটি মোমবাতি ব্যবহার করেছি। তোমরা একটি মোমবাতি অথবা একটি এলইডি লাইট ব্যবহার করতে পারো। আর এক্ষেত্রে তোমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, এখানে পৃথিবীর যে আবর্তনের কক্ষপথটি রয়েছে এটিকে অবশ্যই উপবৃত্তাকার করে তৈরি করে নেবে। এই কক্ষপথটি বৃত্তাকার হওয়া যাবে না, এটি অবশ্যই উপবৃত্তাকার হতে হবে। তারপর তোমাদের আরেকটি বিষয় লক্ষ্য রাখবে, পৃথিবীর যে কক্ষপথটি রয়েছে সেটি তার ঘূর্ণনক্ষের সাথে যাতে 23.5 ডিগ্রি কোণে হেলানো অবস্থায় থাকে, এই বিষয়টি লক্ষ্য রাখবে। এখানে তারপর আমাদের বলা হয়েছে 21শে মার্চ, 21শে জুন, 23শে সেপ্টেম্বর, 22শে ডিসেম্বরে আমাদের পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক অঞ্চলের মধ্যে সূর্যের আলো কিভাবে আপতিত হচ্ছে, খারাপভাবে নাকি তির্যকভাবে, এবং দিনের দৈর্ঘ্যটা কতটুকু সেটি বের করতে বলা হয়েছে। মনে করো তুমি 21শে জুন নিয়ে এখন পরীক্ষা করবে, তাহলে তোমরা সূর্যের যে ডান পাশে যে অংশটি রয়েছে এখানে তোমাদের পৃথিবীর মডেলটিকে স্থাপন করবে। তারপর তোমরা এখানে পর্যবেক্ষণ করে দেখবে পৃথিবীর কোন কোন অংশের মধ্যে সূর্যের আলো লম্বভাবে বা খাড়াভাবে আপতিত হচ্ছে। মনে করো এখানে একটি ভৌগোলিক অঞ্চল রয়েছে, এই ভৌগোলিক অঞ্চলের মধ্যে সূর্যের আলো খাড়াভাবে আপতিত হচ্ছে। আবার এইখানে মনে করে যে ভৌগোলিক অঞ্চলটি রয়েছে বা এখানে যে ভৌগোলিক অঞ্চলটি রয়েছে এখানে সূর্যের আলো বাঁকাভাবে অর্থাৎ তির্যকভাবে আপতিত হচ্ছে। তাহলে তোমরা নিজেরা এই পরীক্ষণটি করে তারপরে তথ্যগুলো সংগ্রহ করবে। আর এখানে তোমরা দিনের দৈর্ঘ্যটা তোমরা এই পৃথিবীর এই মডেলটিকে ঘুরিয়ে দেখবে, এখানে দিনের দৈর্ঘ্য কোন অংশে কতটুকু হয় সেই অংশটা তোমরা পর্যবেক্ষণ করে দেখবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ 23শে সেপ্টেম্বর। তো আমরা যদি 23শে সেপ্টেম্বরের দিকে লক্ষ্য করি তাহলে এইখানে যদি আমাদের সূর্যটি অবস্থান করে তাহলে এইখানে যে অংশগুলো রয়েছে এখানে সূর্যের আলো লম্বভাবে আপতিত হচ্ছে। আবার এইখানে যে অংশগুলো রয়েছে এখানে সূর্যের আলো তির্যকভাবে আপতিত হচ্ছে। তাহলে তোমরা এগুলো নিজেরাই পর্যবেক্ষণ করে ছকটি পূরণ করবে। তারপরে যদি আমরা 22শে সেপ্টেম্বরের দিকে লক্ষ্য করি তাহলে এইখানে যে অঞ্চলগুলো রয়েছে এখানে সূর্যের আলো লম্বভাবে আপতিত হচ্ছে, কিন্তু আমাদের মেরু যে অঞ্চলগুলো রয়েছে সেখানে সূর্যের আলো তির্যকভাবে আপতিত হচ্ছে। তারপরে যদি আমরা 21শে মার্চের দিকে লক্ষ্য করি তাহলে আমরা এইখানে যে অংশটি আমরা দেখতেছি এই অংশটি কিন্তু এখন অন্ধকার, মানে এই অংশের মধ্যে সূর্যের আলো পড়েনি, কিন্তু আমাদের এই অপর পৃষ্ঠে এইখানে সূর্যের আলোটি পড়েছে। সেটা তোমার কোন অঞ্চলের মধ্যে সূর্যের আলো লম্বভাবে আপতিত হচ্ছে, কোন অঞ্চলের মধ্যে সূর্যের আলো তির্যকভাবে আপতিত হচ্ছে তা তোমরা পরীক্ষণের উপর ভিত্তি করে তথ্যটা সংগ্রহ করবে। এইখানে আমরা যে 23শে সেপ্টেম্বর দেখতেছি এখানেও কিন্তু একটি বিষয় লক্ষণীয়, আমরা এইখানে যে অংশটি দেখতেছি এই অংশের মধ্যে সূর্যের আলো আপতিত হয়েছে, মানে এই অংশটি দিন, কিন্তু অপর পাশে যে অংশটা আমরা দেখতেছি না এখানে কিন্তু এখন অন্ধকার। ঠিক আমাদের 21শে মার্চ নেই, এখানে আমরা যে অংশটি দেখতেছি এটি অন্ধকার, কিন্তু যে অংশটি আমরা দেখতেছি না সেটি কিন্তু এখন আলোকিত। তোমরা যখন নিজেরা পরীক্ষণটি করবে তখন কিন্তু তোমরা সবগুলো অংশ দেখতে পারবে আর তথ্য সংগ্রহ করা তোমাদের জন্য খুব সহজ হবে। আশা করি তোমরা এখন এই পরীক্ষণটি সম্পূর্ণ করে এই তথ্যগুলো সংগ্রহ করতে পারবে। তারপরেও যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমি তোমাদেরকে আলাদা একটি ভিডিওতে গ্লোব এবং মোমবাতি দিয়ে পরীক্ষণটি সম্পন্ন করে তোমাদেরকে ছকটি পূরণ করে দেখাবো। তোমরা পরীক্ষণটি পর্যবেক্ষণ করার পর নিচের ছকটি পূরণ করবে। এখানে আমাদের ছকের প্রথমে বলা হয়েছে বছরের বিভিন্ন সময়ে সূর্যের আলো আপতিত হবার দিক, অর্থাৎ বিভিন্ন অঞ্চলের মধ্যে সূর্যের আলো খারাপভাবে আপতিত হচ্ছে নাকি তির্যকভাবে আপতিত হচ্ছে তা পর্যবেক্ষণের ভিত্তিতে লিখতে বলা হয়েছে। আমরা যদি প্রথমে শুধুমাত্র 21শে মার্চের দিকে লক্ষ্য করি তাহলে আমরা উত্তর মেরু অঞ্চলের মধ্যে দেখব খারাপভাবে আপতিত হয়, তুন্দ্রা অঞ্চল, মরুভূমি অঞ্চল, চিরহরিৎ বন এই
অঞ্চলগুলোর মধ্যে সূর্যের আলো খারাপভাবে আপতিত হয়, কিন্তু দক্ষিণ মেরু অঞ্চলের মধ্যে সূর্যের আলো তির্যকভাবে আপতিত হয়। তারপরে যদি আমরা 21শে জুনের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখব 21শে মার্চে যে সকল অঞ্চলের মধ্যে সূর্যের আলো খারাপভাবে আপতিত হয়েছে, 21শে জুনে সে সকল অঞ্চলের মধ্যে সূর্যের আলো তির্যকভাবে আপতিত হচ্ছে। আর 21শে মার্চের মধ্যে যে অঞ্চলের মধ্যে সূর্যের আলো তির্যকভাবে আপতিত হয়েছে, 21শে জুন সেই অঞ্চলের মধ্যে সূর্যের আলো খারাপভাবে আপতিত হচ্ছে। তারপর যদি আমরা 23শে সেপ্টেম্বরের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখব 21শে জুন যে সকল অঞ্চলের মধ্যে সূর্যের আলো তির্যকভাবে আপতিত হয়েছে, 23শে সেপ্টেম্বর সেই সকল অঞ্চলের মধ্যে সূর্যের আলো খারাপভাবে আপতিত হচ্ছে। এবং 21শে জুন যে সকল অঞ্চলের মধ্যে সূর্যের আলো খারাপভাবে আপতিত হয়েছে, 23শে সেপ্টেম্বর সেই অঞ্চলের মধ্যে সূর্যের আলো তির্যকভাবে আপতিত হচ্ছে। তারপর যদি আমরা 22শে ডিসেম্বরের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখব 23শে সেপ্টেম্বরে যে সকল অঞ্চলের মধ্যে সূর্যের আলো খারাপভাবে আপতিত হয়েছে, 22শে ডিসেম্বর সে সকল অঞ্চলের মধ্যে সূর্যের আলো তির্যকভাবে আপতিত হচ্ছে। এবং 23শে সেপ্টেম্বর যে সকল অঞ্চলের মধ্যে সূর্যের আলো তির্যকভাবে আপতিত হচ্ছে, 22শে সেপ্টেম্বর সে সকল অঞ্চলের মধ্যে সূর্যের আলো খারাপভাবে আপতিত হচ্ছে। তারপর আমাদের বলা হয়েছে দিনের দৈর্ঘ্য, অর্থাৎ বিভিন্ন ভৌগোলিক অঞ্চলের মধ্যে বছরের বিভিন্ন সময়ে দিনের দৈর্ঘ্য কেমন থাকে। তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি আমাদের 21শে মার্চের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে উত্তর মেরুতে শুধুই দিন, কিন্তু আমাদের তুন্দ্রা অঞ্চলে তখন দিনের দৈর্ঘ্য এবং রাতের দৈর্ঘ্য কাছাকাছি, এবং মরুভূমি অঞ্চলে দিনের দৈর্ঘ্য রাতের দৈর্ঘ্য কাছাকাছি। চিরহরিৎ বন এইখানেও দিনের দৈর্ঘ্য রাতের দৈর্ঘ্য কাছাকাছি বা সমান বলা যায়। আর দক্ষিণ মেরু অঞ্চলে শুধুই রাত। তারপর আমরা যদি 21শে জুনের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখব উত্তর মেরুতে শুধুই দিন, তুন্দ্রা অঞ্চলে রাতের দৈর্ঘ্য লম্বা, মরুভূমিতে দিন বড়, আর চিরহরিৎ বনে দিনের দৈর্ঘ্য রাতের দৈর্ঘ্য কাছাকাছি, আর দক্ষিণ মেরুতে শুধুই রাত। তারপর যদি আমরা 23শে সেপ্টেম্বরের দিকে লক্ষ্য করি তাহলে উত্তর মেরুতে শুধুই রাত, তুন্দ্রা অঞ্চলে দিনের দৈর্ঘ্য এবং রাতের দৈর্ঘ্য কাছাকাছি, মরুভূমি অঞ্চলে দিনের দৈর্ঘ্য রাতের দৈর্ঘ্য কাছাকাছি, চিরহরিৎ বনে দিনের দৈর্ঘ্য রাতের দৈর্ঘ্য কাছাকাছি, এবং দক্ষিণ মেরুতে শুধুই দিন। তারপর যদি আমরা 22শে ডিসেম্বরের দিকে লক্ষ্য করি উত্তর মেরুতে শুধুই রাত, তুন্দ্রা অঞ্চলে রাতের দৈর্ঘ্য লম্বা, মরুভূমিতে রাত বড়, চিরহরিৎ বনে দিনের দৈর্ঘ্য রাতের দৈর্ঘ্য কাছাকাছি, এবং দক্ষিণ মেরুতে শুধুই দিন। তোমরা একটি বিষয় ভালো করে লক্ষ্য করো, এখানে আমাদের উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে যে সময়গুলো আমরা দেখতেছি এখানে বলা হয়েছে শুধুই দিন বা শুধুই রাত। অর্থাৎ এখানে আমাদের মেরু অঞ্চলগুলোতে এমন কিছু ভৌগোলিক অঞ্চল রয়েছে যেখানে বছরের প্রায় 6 মাস দিন এবং 6 মাস রাত থাকে। তাই এখানে আমাদের এই বিশেষ 4টি সময়ের মধ্যে শুধুই দিন বা শুধুই রাত হয়ে গেছে। তারপর তোমাদের বলা হয়েছে ছকের তথ্যগুলো নিয়ে তোমাদের দলে আলোচনা করো। সূর্যালোকের বিকিরণের প্যাটার্নের সঙ্গে বিভিন্ন ভৌগোলিক অঞ্চল সৃষ্টির কোনো সম্পর্ক কি খুঁজে পাও? এখানে তোমাদেরকে বলা হয়েছে যে সকল অঞ্চলে সূর্যের আলো তির্যকভাবে আপতিত হচ্ছে বা খারাপভাবে আপতিত হচ্ছে সেই সকল ভৌগোলিক অঞ্চলগুলো কীরূপ তা তোমাদের বন্ধুদের সাথে দলীয় আলোচনা করতে হবে। তারপর তোমাদের বলা হয়েছে আলোচনার পর দলীয় সিদ্ধান্ত ক্লাসের বাকিদের সামনে উপস্থাপন করো, বাকিদের মতামত শোনো। এবার সবার আলোচনার ভিত্তিতে নিচের প্রশ্নের উত্তর লিখো। তারপর বলা হয়েছে পৃথিবীর ক্রমাগত ঘূর্ণনের পরেও এর বিভিন্ন অঞ্চলে ভৌগোলিক বৈচিত্র্য কিভাবে সংরক্ষিত হয়। এখানে তোমাদের যে প্রশ্নটি করা হয়েছে এই ফাঁকা জায়গাটিতে তোমরা এই নমুনা উত্তরটি কিভাবে লিখবে আমি তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে এই প্রশ্নটিতে তোমাদের বলা হয়েছিল পৃথিবীর ক্রমাগত ঘূর্ণনের পরেও এর বিভিন্ন অঞ্চলে ভৌগোলিক বৈচিত্র্য কিভাবে সংরক্ষিত হয়। তাহলে এখানে যে নমুনা উত্তরটি হচ্ছে তা আমি এভাবে লিখেছি, পৃথিবীর ক্রমাগত ঘূর্ণনের পরেও তার বিভিন্ন অঞ্চলে ভৌগোলিক বৈচিত্র্য সংরক্ষিত হয় মূলত নিম্নলিখিত কারণে। এক হচ্ছে পৃথিবীর আকৃতি, দুই হচ্ছে পৃথিবীর হেলানো ঘূর্ণনক্ষ। তাহলে পৃথিবীর আকৃতি উপবৃত্তাকার হওয়ায় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সূর্যালোক ও তাপের প্রভাব বিভিন্ন হয়ে থাকে, ফলে বিভিন্ন অঞ্চলে জলবায়ু ও উদ্ভিদের বৈচিত্র্য দেখা যায়।
2 হচ্ছে পৃথিবীর হেলানো ঘূর্ণনক্ষ। পৃথিবীর ঘূর্ণনক্ষ তার কক্ষপথের সঙ্গে 23.5 ডিগ্রি কোণে হেলানো অবস্থায় থাকে। এই হেলে থাকার ফলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সূর্যালোক ও তাপের প্রভাব ভিন্ন হয়। এর ফলে বিভিন্ন অঞ্চলে জলবায়ু ও উদ্ভিদের বৈচিত্র্য দেখা যায়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অধ্যায়ের পরবর্তী সেশনের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দেব। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাতে পারো এবং পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। সকলকে অসংখ্য ধন্যবাদ।